পাঠ করছি লং ওয়াক টু ফ্রিডম, লিখেছেন নেলসন ম্যান্ডেলা, দ্বিতীয় পরিচ্ছেদ, জোহান্সবার্গ, পার্ট 10। আলেকজান্দ্রার জীবন একদিকে যেমন ছিল উল্লাসমুখর, অন্যদিকে ছিল সাংঘাতিক বিপজ্জনক। এখানকার পরিবেশে এক ধরনের প্রাণ ছিল, জীবন ছিল গতিময়। অনেক ধনী লোকের পাশাপাশি অসংখ্য নিঃস্ব রিক্ত মানুষের বাস ছিল এখানে। যদিও কয়েকটা হ্যান্ডসাম বহুতল ভবন থাকার সুবাদে এ শহর গর্ব করতে পারত, তারপর এটাকে বস্তি শহর বলে খুব একটা অন্যায় হবে না। এখানকার ঘর বাড়ি, রাস্তাঘাট দেখে বোঝা যেত কর্তৃপক্ষ এলাকাটাকে কি পরিমাণ অবহেলা করত। সংকীর্ণ নোংরা রাস্তা জুড়ে অর্ধ উলঙ্গ ক্ষুধাতুর কঙ্কালসার শিশুরা গিজগিজ করত। মিল ফ্যাক্টরির চিমনি দিয়ে কয়লা পোড়া ধোয়া বদ্ধ বাতাসকে আরো ভারী করে তুলত। কয়েকটা বাড়ি পানির চাহিদা মেটাতে কর্তৃপক্ষ মাত্র একটা করে পানির ট্যাপের ব্যবস্থা রেখেছিল। পানির অভাবে লোকজন রাস্তার পাশে নালায় জমে থাকা মজার লাভা মেশানো বিষাক্ত পানি তুলে তাই ব্যবহার করতে বাধ্য হতো। আলেকজান্দ্রিয়ার কোথাও বিদ্যুৎ ছিল না, এ কারণে লোকজন তখন এই শহরকে ডার্ক সিটি নামে রাখত। রাতে বাসায় ফেরার সময় গা ছমছম করত। ঘুটঘুটে অন্ধকারে আসার সময় শোনা যেত ছিন্নমূল মানুষের বিভৎস সম্মিলিত হাসির শব্দ, মাঝে মাঝে গুলির আওয়াজ। ট্রান্সক্রিতে যে অন্ধকার ছিল তার সঙ্গে এখানকার অন্ধকারের এক রহস্যময় পার্থক্য ছিল সুস্পষ্ট। আলেকজান্দ্রার এই পৌরপল্লীর ঘিঞ্জি বসতিতে ঠিক কত লোকের বাস ছিল তা জানা নেই, তবে এটুকু বলতে পারি সেখানকার প্রত্যেক বর্গফুট জায়গা হয় রিয়েল এস্টেটের, নয়তো টিনের চাল দিয়ে বস্তি ওঠানো লোকদের অধীনে ছিল। একেবারে গরিব মহল্লাগুলোতে প্রত্যেকটি রাত ছিল আতঙ্কে মোড়া। সেখানকার জীবন ছিল দারিদ্র্যে ঢাকা এক দুঃসহ সময়ে চাদরে ঢাকা। রাতে সেখানকার পথঘাট শাসন করত ডাকাত ও ছিনতাইকারীদের বন্দুকের নল অথবা ছুরির ফলা। কুখ্যাত সন্ত্রাসীদের সেখানে তচ্ছি বলা হতো। খাপে পোড়া ভোজালি অথবা সুইচ ব্লেড হাতে নির্ভয়ে ঘুরত তারা। আমেরিকান মুভি স্টারদের অনুকরণে তারাও ডাবল ব্রেস্টেড স্যুট এবং রঙিন চ্যাপ্টার টাই পরত। পুলিশি তল্লাশি ছিল আলেকজান্দ্রার নৈমিত্তিক চিত্র। অনুমতিপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ অনুমতিপত্র সঙ্গে রাখা, মাদকদ্রব্য ব্যবহার করা, পোল ট্যাক্স না দেওয়া, এরকম বহু অসংখ্য অভিযোগ এনে পুলিশ নিয়মিত গণগ্রেফতার করত। মহল্লার মোড়ে মোড়ে ভাসমান ছুরিখানা ছিল। ঘরে তৈরি বিয়ার অথবা নিম্নমানের মদ বিক্রি হতো সেখানে। এত সব নারকীয় বিষয় থাকার পরও আলেকজান্দ্রার পৌর এলাকাটি আমার কাছে একদিক থেকে ছিল স্বর্গ। স্বর্গ বলছি এ কারণে যে এখানে স্থানীয় আফ্রিকানদের উড়ে এসে জুড়ে বসা শ্বেতাঙ্গদের অত্যাচার সহ্য করতে হতো না। এখানে তারা নিজেরাই নিজেদের ভালো মন্দে দেখাশোনা করত। আলেকজান্দ্রা অনুমোদিত স্বতন্ত্র পৌরসভা হওয়ার ফলে শ্বেতাঙ্গ প্রধান মিউনিসিপ্যালিটি কর্মকর্তারা এখানকার বিষয়ে নাক গলাতে পারত না। আলেকজান্দ্রা ওই সমস্ত আফ্রিকান পৌরসভা মডেল হয়ে উঠেছিল যেখানে গ্রাম্য আফ্রিকানরা নিজস্ব পছন্দ অনুযায়ী শহরের জীবন উপভোগের সুযোগ পেত। সরকার সবসময় চেষ্টা করত আফ্রিকানদের শহর থেকে দূরে একেবারে অজপাড়াগায়ে রাখতে। সরকারের পক্ষ থেকে তাদের শহর থেকে বহু দূরে বিভিন্ন খনিতে কাজের ব্যবস্থা করা হতো। আফ্রিকানদের বোঝাতে চাইত যে তারা জন্মগতভাবেই গ্রামের জীবনাচরণে অভ্যস্ত, নাগরিক জীবন তাদের জন্য নয়। দারিদ্র্য, সন্ত্রাস ইত্যাদি থাকা সত্ত্বেও আলেকজান্দ্রা সরকারের এই মনোভাব ভুল প্রমাণ করতে পেরেছিল। এখানে আফ্রিকানরা নিজে অর্থে জমি কিনে স্থায়ী বসতি গড়ে তুলে দেখিয়ে দিয়েছিল যে তারাও শহরে বাস করার যোগ্যতা রাখে। আফ্রিকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বিভিন্ন ভাষাভাষী এইসব গ্রাম্য মানুষগুলো শহরের জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল। একই সঙ্গে তারা হয়ে উঠেছিল যথেষ্ট রাজনীতিবিদ। উপজাতীয় ও আদিবাসী কৃষ্টি কালচারের গোড়ামি ভুলে ঝোসা, শোথো, জুলু, সংগান এরকম সব সম্প্রদায়ের মানুষ আলেকজান্দ্রিয়ান হয়ে উঠেছিল। এক ধরনের সংহতি চেতনার সম্মিলন ঘটেছিল এখানে। স্বভাবত সে কারণে সাদা শাসকদের বিশেষ উদ্বেগের কারণ হয়ে উঠেছিল আলেকজান্দ্রা। সরকার সবসময় এমনভাবে সেখানে শাসন চালাতে চাইল যাতে এইসব সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তারা যাতে সংগঠিত হতে না পারে। কিন্তু সরকারের সে অপচেষ্টা এখানে সফল হয়নি। এক প্রবল আফ্রিকান জাতীয়তাবোধ এখানকার মানুষকে দৃঢ় ও সংহত করে রেখেছিল। আমার মনের মণিকোঠায় এক বিরাট জায়গা দখল করে আছে আলেকজান্দ্রা। বাড়ি ছেড়ে এখানে প্রথমবার মতো আমি সম্পূর্ণ একাকিত্বে জীবন শুরু করেছিলাম। আলেকজান্দ্রার পর আমি সোয়েটোর একটা ক্ষুদ্র এলাকা অরল্যান্ডোতে বহুদিন কাটিয়েছি।
আলেকজান্দ্রিয়ায় যতদিন ছিলাম তার চেয়ে অনেক বেশি দিন কেটেছে অরল্যান্ডোতে। আলেকজান্দ্রিয়ায় আমার নিজে বলতে নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না, কিন্তু অরল্যান্ডোতে আমার নিজের টাকায় কেনা বাড়ি হয়েছিল। তারপরও আলেকজান্দ্রিয়াকে আমার নিজের বাড়ি বলে মনে হয়েছে, আর ঘর থাকা সত্ত্বেও অরল্যান্ডোকে আমি নিজের বাড়ি বলে ভাবতে পারিনি। কোনোতে প্রবল দারিদ্র্যের মধ্যে আমার শৈশব কেটেছে, কিন্তু আলেকজান্দ্রিয়ায় কাটানো প্রথম বছরে দারিদ্র্য সম্পর্কে আমার আরো অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে। ল ফার্ম থেকে আমাকে সপ্তাহে 2 পাউন্ড বেতন হিসেবে দেওয়া হতো। 2 পাউন্ড থেকে ঝোমার বাসা ভাড়া দিতে হতো 13 শিলিং। যাতায়াতের জন্য সবচেয়ে সস্তা পরিবহন নেটিভ বাসে চড়তাম। এই বাসগুলো শুধুমাত্র আফ্রিকানদের জন্য ছিল। এতে মাসে লাগতো 1 পাউন্ড 10 শিলিং। এরপরে বিশ্ববিদ্যালয়ের ফি তো রয়েছেই। খাওয়া খরচা বাদে সপ্তাহে 1 পাউন্ড খরচ হতো। এর মধ্য দিয়ে অপরিহার্য কিছু জিনিসও কিনতে হতো, যেমন রাতে পড়াশোনার জন্য মোমবাতি কিনতেই হতো। প্যারাফিন ল্যাম্প কেনার সামর্থ্য ছিল না, তাই মোমবাতি আলোতে আমাকে পড়তে হতো। সংসার চালাতে প্রতি মাসে অর্থ সংকটে পড়তে হতো। এমন অনেক দিন গেছে বাসে চড়া পয়সা না থাকায় আমাকে 6 মাইল হেঁটে শহরে গিয়ে কাজ সেরে আবার 6 মাইল হেঁটে বাসায় ফিরতে হয়েছে। বহুবার আমাকে খালি পেটে না বদলানো জামা কাপড় পরে কাজে যেতে হয়েছে। মিস্টার সাইটলুসকে আমাকে তার ব্যবহার করা একটা পুরনো স্যুট দিয়েছিলেন। 2-1 জায়গায় ছেঁড়া ছিল। রিপু করে সেই পুরনো স্যুট আমি একটানা 5 বছর পরেছিলাম। যখন সেটাকে আর স্যুট বলে চেনা যাচ্ছিল না, তখন সেটা ফেলে দিতে বাধ্য হলাম। একদিন সন্ধ্যায় অফিস শেষ করে বাসে চড়ে আলেকজান্দ্রিয়ায় ফিরছি। পাশে বসেছিল আমারই বয়সের একটা ছেলে। আমেরিকান মুভির গ্যাংস্টারদের অনুকরণে তখন তরুণদের মধ্যে যে স্টাইলের পোশাকের প্রচলন শুরু হয়েছিল, তেমনই একটা ড্রেস পরেছিল ছেলেটা। আমি বুঝতে পারছিলাম আমার অতি পুরনো স্যুটটার সঙ্গে তার সেই হাল ফ্যাশনের জ্যাকেটে ঘষা লাগছিল। ব্যাপারটা সেও লক্ষ্য করেছিল, এবং আমার স্যুটে ঘষা লেগে তার জ্যাকেটে যাতে জাত না যায় সেজন্য যত দূর সম্ভব দূরত্ব বজায় রাখছিল সে। সেই অস্বস্তিকর মুহূর্ত এখনো আমাকে বিদ্ধ করে। দারিদ্র্যের সপক্ষে বলার মতো তেমন কিছু নেই, কিন্তু এ কথা সত্যি যে সত্যিকার বন্ধুত্ব আবিষ্কারের জন্য দারিদ্র্যের মতো এত মোক্ষম কষ্টি পাথর আর দ্বিতীয়টি নেই। অঢেল টাকা পয়সা থাকলে বহু লোক আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ফ্যাফে করে ঘুরে বেড়াবে, কিন্তু না থাকলে তাদের 2-1 জন ছাড়া বেশিরভাগেরই টিকিটি পর্যন্ত দেখা যাবে না। বিত্ত বৈভব মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে, আর দারিদ্র্য মানুষকে দূর ঠেলে দেয়। তবে দারিদ্র্য মানুষের ভিতরে আসল চেহারা বের করে আনে। একদিন ভোরে বাস ভাড়া বাঁচানোর জন্য শহরের উদ্দেশ্যে হাঁটছিলাম। হঠাৎ খেয়াল করলাম আমার সামনে আমার এক মহিলা সহকর্মী। তার নাম ফিলিপস মাসেকো। ছেঁড়া ময়লা জামা কাপড়ে এই মুহূর্তে তার সাথে কথা বলতে ইচ্ছে হলো না। আমি নিজেকে আড়াল করার জন্য রাস্তা পার হয়ে অন্য পাশে এসে হাঁটা ধরলাম। ভেবেছিলাম সে আমাকে চিনতে পারবে না। হঠাৎ শুনলাম, নেলসন নেলসন বলে মাসুকো আমাকে ডাকছে। ডাক শুনে দাঁড়িয়ে পড়লাম। তারপর রাস্তা পার হয়ে এমনভাবে তার সঙ্গে দেখা করলাম যেন সে ডাকার আগ মুহূর্ত পর্যন্ত আমি তাকে খেয়াল করিনি। দুজনে আলাপ করতে করতে হাঁটছিলাম। কিছু দূর যাওয়ার পর সে বলল, নেলসন, আমার বাসার নম্বর 234, পূর্ব অরল্যান্ডো। তুমি যাওয়া আসার পথে আমার ওখান থেকে বেরিয়ে যেও। তার ওখানে গিয়ে নিজেকে ছোট করার ইচ্ছে ছিল না, কিন্তু একদিন ফেরার পথে খিদে আর পারছিলাম না। লাজ লজ্জা ফেলে মাসেকোর বাসায় ঢু মারলাম। মাসেকো আমার দারিদ্র্য নিয়ে কৌতূহল, সহানুভূতির মতো বিব্রতকর কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না। আপন স্বজনের মতো আমাকে অনেক যত্ন করে পেট পুরে খাওয়ালো। এরপর প্রায়ই আমি তার বাসায় খেতে যেতাম। আমার বাড়িওয়ালা মিস্টার ঝোমা নিজে তেমন একটা সচ্ছল ছিলেন না, কিন্তু যথেষ্ট মানবতাবাদী লোক ছিলেন তিনি। প্রত্যেক রোববার আমি বাসায় থাকতাম। ঝোমার স্ত্রী ওই দিন আমাকে দুপুরবেলা খাওয়াতেন। বেশিরভাগ সময় দিতেন ধোঁয়া উঠতে থাকা প্লেট ভর্তি গরম শূকরের মাংসের কাবাব, সঙ্গে সবজি। সপ্তাহে ওই একবারই আমার কপালে গরম খাবার জুটত। আমি যেখানে যে অবস্থাতেই থাকতাম না কেন, গরম শূকরের মাংসের লোভে রোববার দুপুরে ঠিকই মিস্টার ঝোমার বাসায় চলে আসতাম। সপ্তাহে বাকি দিনগুলো কাটতো শুকনো রুটি খেয়ে। কখনো কখনো ফার্মের অন্য সেক্রেটারিরা কিছু না কিছু খাওয়াতেন। শহুরে জীবন থেকে দূরে অবস্থিত একটি গ্রাম্য সমাজ থেকে এই বিরাট শহরে এসে আমাকে বিভিন্ন সময় নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। সেগুলোর মধ্যে এমন অনেক ঘটনা আছে যা মনে পড়লে আমি এখনো হেসে ফেলি।
একদিনের ঘটনা মনে পড়ছে। আমি তখন মিস্টার ঝোমার বাড়িতে উঠেছি। একদিন জোহান্সবার্গ থেকে অফিস শেষ করে বাসায় ফিরছি। প্রচন্ড খিদে পেয়েছে। পকেটে কয়েকদিনের বাস ভাড়া বাঁচানো বেশ কিছু পয়সা ছিল। বেশ কিছুদিন মাংস খাওয়া হচ্ছিল না বলে মাংস খেতে মন চাইলো। ভাবলাম সামনে যে কোনো কষাইয়ের দোকান থেকে মাংস কিনে বাসায় গিয়ে রান্না করে খাবো। কিন্তু আশেপাশে কোথাও কোনো মাংসের দোকান খুঁজে পেলাম না। শেষে বাধ্য হয়ে একটা অভিজাত সুপার শপে ঢুকলাম। জোহান্সবার্গ আসার পর ইতিপূর্বে আমি এ ধরনের শপিং মলে আগে কোনোদিন ঢুকিনি। সেখানে গিয়ে দেখলাম কাঁচের বাক্সে তাজা মাংসের বড় বড় খণ্ড সাজানো রয়েছে। আমি সেলসম্যানকে একটি খণ্ড প্যাক করে দিতে বললাম। সে প্যাকেট করে দিল। আমি প্যাকেটটি বগল দাবা করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাতে একটা জম্পেশ ডিনার হবে ভাবতে খুব ভালো লাগছিল। আলেকজান্দ্রায় নিজের রুমে ফিরে আমি বাড়িওয়ালার ছোট মেয়েকে ডাকলাম। মাত্র 7 বছর বয়সী হলেও মেয়েটার যথেষ্ট বুদ্ধিমতী ছিল। তাকে বললাম, খুকি, তুমি কি আমার এই মাংসটুকু নিয়ে তোমার বড় বোনকে রান্না করে দিতে বলবে? আমার খুব খিদে লেগেছে। দেখলাম মেয়েটা আমার দিকে চেয়ে হাসি চাপার চেষ্টা করছে। হেসে ফেললে আমি কিছু মনে করতে পারি বা তাকে অভদ্র ভাবতে পারি, সম্ভবত সে কারণে সে হাসতে পারছিল না। বুঝতে পারছিলাম কোথাও কোনো গড়বড় হয়েছে। কিন্তু বিরক্ত হয়ে তাকে বললাম, হাসছো কেন? মেয়েটা খুব মিষ্টি করে বলল, এ মাংস তো রান্না করাই আছে। আমি বললাম, সেটা কি রকম? তখন সে বলল, এটা হলো স্মোকড হ্যাম, বাষ্পের মাধ্যমে সিদ্ধ করা শূকরের মাংস। এটা আপনি যখন কিনেছেন তখনই খেতে পারতেন, এখনো পারেন। তার কথা আমি থতমত খেয়ে গেলাম। এই জিনিস ছিল আমার কাছে একেবারে নতুন। কিন্তু সহজভাবে নিজে অজ্ঞতা স্বীকার না করে আমি গম্ভীরভাবে তাকে বললাম, সে তো আমি জানি, তোমাকে শুধু একটু গরম করে আনতে বলেছি। বুঝলাম মেয়েটা আমার কথা বিশ্বাস করেনি। তারপরও ভদ্রতার খাতিরে মাংস খণ্ড নিয়ে গরম করে আনতে চলে গেল। বলা দরকার, মাংসটা খুবই সুস্বাদু ছিল। হিলটাউনে থাকাকালীন ইলেন এনকাবিন্দে নামে আমি একটা মেয়েকে চিনতাম। আলেকজান্দ্রা এসে সদা প্রাণবন্ত ও হাসি খুশি ওই মেয়েটার সঙ্গে আমার দেখা হলো। এখানকার একটা স্কুলে পড়াতো সে। পূর্ব পরিচয় থাকার কারণে আমাদের মধ্যে দ্রুত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেল। সত্যি বলতে কি, আমরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলাম। হিলটাউনে থাকতে তার সঙ্গে 2-1 বার কথা হয়েছিল মাত্র। সেই চেনা জানায় ভালোবাসায় রূপ নিয়েছিল। আলেকজান্দ্রায় থাকাকালীন আমাদের ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ ছিল খুবই কম। চারপাশে সবসময় লোকজনের ভিড় থাকতো। একান্তে কথা বলার জায়গা ছিল না। মাথার উপর সূর্য অথবা তারা নিয়ে খোলা জায়গাতে দেখা করতে হতো। কোনো ঘরে ছাদে তলায় একটু একান্ত হবার জো ছিল না। বাধ্য হয়ে ইলেন আর আমি শহরের বাইরে পাহাড়ের কাছে ঘুরতে যেতাম। দুজনে হাত ধরাধরি করে হাঁটতাম। টুকটাক কথা হতো। আমাদের সেই ভালোবাসায় কোনো উদ্দামতা ছিল না। ইলেনের গোত্রের নাম সুয়াজি। শহুরে এলাকায় জাত বেজাত বিচারের বিষয়টি অনেকটাই ম্লান হয়ে এসেছিল। কে কোন গোত্রে তা নিয়ে এখানকার লোক খুব একটা মাথা ঘামাতো না। কিন্তু উপজাতীয় অনুশাসনের দৃষ্টিভঙ্গি থেকে আমার এক ঘনিষ্ঠ বন্ধু এই সম্পর্ক মেনে নিতে পারল না। সে আমাকে মেয়েটার সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়াতে নিষেধ করলো। আমি আমার স্বভাবজাত কারণেই তার কথায় পাত্তা দিলাম না। আমি জাতে ঝোসা আর ইলেন সোয়াজিয়ান। এই গোষ্ঠীগত অমিল বেশ কিছু ঝামেলার কারণ হয়ে দাঁড়ালো। পৌরমন্ত্রী মাবুজোর স্ত্রী মিসেস মাবুজো ইলেনকে সহ্য করতে পারতেন না। এর একমাত্র কারণ ছিল ইলেন অপেক্ষাকৃত নিম্ন বর্ণ সোয়াজি গোত্রের মেয়ে। একদিন আমি মাবুজো পরিবারের সঙ্গে তাদের বাড়িতে বসে গল্প করছিলাম। হঠাৎ বাইরে থেকে দরজায় কেউ কড়া নাড়ল। আসলে যে কড়া নাড়ছিল সে ছিল ইলেন। আমাকে খুঁজতে এসে এই বাড়িতে এসেছিল। মিসেস মাবুজো তাকে দেখে বিরক্ত হয়ে বলল, নেলসন এখানে আসেনি। বেশ কিছুক্ষণ পরে তিনি আমাকে বললেন, ওহ নেলসন, তোমাকে বলতে ভুলে গেছি, একটা মেয়ে তোমাকে খুঁজতে এসেছিল। মেয়েটা কি সাগান? সাগান সম্প্রদায় এখনকার দিনে সম্ভ্রান্ত বংশ বলে স্বীকৃত হলেও তখনকার দিনে এদের খাটো চোখে দেখা হতো। এই গোষ্ঠীর লোকেরা পরনিন্দা ও পরচর্চা করত বলে জনমনে তাদের সম্পর্কে খারাপ ধারণা ছিল। মিসেস মাবুজোর কথায় আমি বিরক্ত হলাম। তাকে ওর নাম ইলেন, সে মোটেও সাগান নয়, ও একজন সোয়াজি। মিসেস মাবুজো আমাকে বোঝালেন, ঝোসা ছাড়া অন্য কোনো গোত্রের মেয়েদের সঙ্গে আমার মেলামেশা করাটা ভালো দেখায় না। কিন্তু আমি কারো কথা কানেই তুললাম না।
আমি ইলেনকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। সে ঝোসা কন্যা ছিল না বলে আমার মধ্যে বিন্দুমাত্র দ্বিধা কাজ করেনি, বরং সমাজে বর্ণবাদী প্রথার বিপক্ষে অবস্থান নিতে পেরে আমি গর্ববোধ করতাম। আলেকজান্দ্রিয়ায় আমার এতিম ও অসহায় দুঃসহ জীবনে ইলেন শুধু একজন বন্ধুই ছিল না, একজন মা অথবা অভিভাবক যেভাবে সাহস আর সান্ত্বনা দেয় সেভাবে ইলেন আমাকে সাহস জুগিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, কয়েক মাস বাদে সে আলেকজান্দ্রিয়া ছেড়ে চলে যায়। আমরা একজন আরেকজনকে হারিয়ে ফেলি। আমি যে ঝোমা পরিবারে ভাড়া থাকতাম সেই গৃহকর্তা মিস্টার ঝোমার 5 মেয়ে ছিল। এদের সবাই মোটামুটি সুন্দর ছিল, তবে বোনদের মধ্যে সবচেয়ে যে সুন্দরী ছিল তার নাম দিদি। দিদি আমার সমবয়সী ছিল। মাসের বেশিরভাগ সপ্তাহে সে জোহান্সবার্গের শহরতলিতে শ্বেতাঙ্গদের বাসা বাড়িতে ঝিয়ের কাজ করত। ঝোমা পরিবারে আসার পর প্রথম বেশ কয়েকদিন তার দেখাই পেতাম না, কিন্তু কিছুদিন পর তাকে যখন একদিন খুব কাছে থেকে দেখলাম তাকে ভালো লাগলো, প্রেমেও পড়ে গেলাম। কিন্তু দিদি আমাকে পাত্তা দিতে চাইতো না। কয়েকদিনের মধ্যে সে যখন বুঝতে পারলো একটা মাত্র ছেঁড়া স্যুট আর জামা ছাড়া আমার কিছু নেই, তখন সে আমার দিকে তাকানো পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে। প্রত্যেক সপ্তাহান্তে দিদি আলেকজান্দ্রিয়ায় তার বাবার বাসায় ফিরে আসতো। এক সুদর্শন যুবক তাকে পৌঁছে দিতে আসতো। ছেলেটা সম্ভবত তার বয়ফ্রেন্ড ছিল। বেশভূষা দেখে তাকে স্পষ্টতই ধনী পরিবারের ছেলে মনে হতো। নিজের গাড়ি ছিল তার। সেই আমলে এটা খুব সহজ ব্যাপার ছিল না। ডাবল ব্রেস্টেড স্যুট আর চওড়া বারান্দাওয়ালা হ্যাট পরত সে। এ বাড়িতে আসার সময় সঙ্গে অনেক খাবার দাবার নিয়ে আসতো। নিশ্চিত না হলেও আমার জোরালো ধারণা ছিল সে নিশ্চয়ই কোনো গ্যাংস্টার হবে। উঠোনের এক কোনায় ওয়েস্ট কোটের পকেটে 2 হাত ঢুকে ফিট বাবুর মতো দাঁড়াতো সে। খুব নম্রভাবে সে আমার সঙ্গে সৌজন্য বিনিময় করত, কিন্তু আমাকে যে সে তার সমকক্ষ মনে করত না তা তার বিভিন্ন অভিব্যক্তি দিয়ে বুঝিয়ে দিত। আমি তোমাকে ভালোবাসি। দিদিকে এই কথাটা বলার জন্য আমার মন ছটফট করত। পাছে আমার প্রেম প্রস্তাবে সে রেগে যেতে পারে, এই আশঙ্কায় আমি তা বলতে পারছিলাম না। আমি ডন জুয়ানের মতো সাহসী ছিলাম না। মেয়েদের সাহচর্যে আমি সবসময়ই কাচুমাচু হয়ে যেতাম। এক কিসিমের ছেলেরা ছিল যারা মেয়ে পটাতে দারুণ ওস্তাদ। মেয়েদের তাদের প্রতি দুর্বল করে ফেলতে বেশি বেগ পেতে হয় না, কিন্তু আমার মধ্যে ওই পাওয়ারটি একেবারেই ছিল না। সাপ্তাহিক ছুটির দিন আমি বাড়িতেই থাকতাম। দিদির মা তাকে দিয়ে আমার ঘরে খাবার প্লেট পাঠাতেন। দিদি মায়ের কথা শুনতে হবে তাই বাধ্য হয়ে খাবার প্লেট নিয়ে আমার ঘরে আসতো। তবে সে ঘরের ভেতরে ঢুকতো না, দরজায় দাঁড়িয়ে প্লেটটা বাড়িয়ে ধরতো, সেটা দিয়েই চলে যেতে চাইতো। আমি তাকে খুঁটিনাটি প্রশ্ন করা অজুহাতে কিছুক্ষণ আটকে রাখতে চাইলাম, আর সে দ্রুত আমার প্রশ্নের জবাব দিয়ে সটকে পড়তে চাইতো। তাকে আমি কি বলবো খুঁজে পেতাম না। শেষে পড়ালেখার মতো অতি সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করতাম। প্রথম দিনে আলাপেই জেনেছিলাম সে স্ট্যান্ডার্ড 5 পর্যন্ত পড়ালেখা করে ছেড়ে দিয়েছে। ওই বিষয় নিয়ে প্রায় প্রত্যেকবারই তার সঙ্গে কথা বলতাম। গদ বাঁধা সুরে বলতাম, তোমার পড়াশোনা ছাড়া ঠিক হয়নি, তোমার আবার শুরু করা উচিত। তুমি দেখতে সুন্দরী, কিন্তু নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আবার পড়াশোনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি ভালো করেই জানি যে কোনো মেয়ে প্রত্যেকবার এসব জ্ঞানী জ্ঞানী কথা শুনতে পছন্দ করবে না। এর মধ্যে রোমান্টিকতার কোনো ছোঁয়া নেই, কিন্তু এছাড়া তার সাথে অন্য কি নিয়ে আলাপ করা যেতে পারে তা আমার মাথায় আসতো না। সে শান্তভাবে আমার কথার জবাব দিত, তারপর নিরুত্তাপ একটা মনোভঙ্গি নিয়ে চলে যেত। বুঝতাম এসব কথা তার ভালো লাগতো না, তবে এটাও বুঝতাম সে ক্রমান্বয়ে আমাকে কিছুটা উন্নত শ্রেণীর জীব বলে ভাবতে শুরু করেছে। আগে বলেছি আমি তাকে প্রেম প্রস্তাব দিতে চাইতাম, কিন্তু সে যদি রাজি না হয় সে ভয় বলতে পারতাম না। আমি তার প্রেমে পড়েছিলাম এটা সত্য, কিন্তু আমাকে প্রত্যাখ্যান করে আত্মতৃপ্তি উপভোগের সুযোগ কিছুতেই আমি তাকে দিতে চাইনি। ভেতরে ভেতরে তাকে আমার করে পাওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু ভয়ে মুখ খুলতে পারছিলাম না। রাজনীতিতে বুঝে শুনে পা ফেলাটাকে বড় যোগ্যতা হিসেবে ধরা হয়, কিন্তু প্রেমের ক্ষেত্রে হিসাব নিকাশের কোনো দাম নেই। আমি না পারছিলাম আমার ভালোবাসার কথা তাকে মুখ ফুটে বলতে, না পারছিলাম মাথা থেকে পুরো ব্যাপারটা ছেড়ে ফেলে দিতে। আমি তাদের বাড়িতে ছিলাম বছর খানেক সময়। এর ভেতরে বহু চেষ্টা করেও আমি তাকে আমার কথা বলতে পারিনি। এর মধ্যে দিদি তার বন্ধুর প্রতি কম অথবা আমার প্রতি বেশি আগ্রহ দেখিয়েছে বলে মনে হয়নি। তাদের বাড়ি ছেড়ে আসার সময় অকৃত্রিম আতিথেয়তার জন্য তাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে এলাম। দিদির কাছে থেকেও আনুষ্ঠানিক বিদায় নিয়ে আসলাম।
এরপর বহুদিন তাদের সঙ্গে আমার দেখা হয়নি। বছর কয়েক পরে আমি যখন জোহান্সবার্গ আদালতে আইন প্র্যাকটিস করি, সেই সময় একদিন আমার অফিসে দুজন মহিলা এলেন। এদের একজন তরুণী আর একজন হলেন ওই তরুণীর মা। তরুণী মহিলার কোলে একটা ফুটফুটে বাচ্চা। আমি তাদের দেখে চমকে উঠলাম। সন্তান কোলে ওই তরুণী ছিল দিদি। বিয়ের আগে বয়ফ্রেন্ডের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়। তার ঔরসে দিদির গর্ভে সন্তানের জন্ম হয়। কিন্তু দিদি গর্ভবতী হওয়ার পর সে হ্যান্ডসাম বয়ফ্রেন্ডটি তাকে বিয়ে করতে অস্বীকার করে। তারা আমার কাছে এসেছে তার বিরুদ্ধে মামলা করার উদ্দেশ্যে। নাটকের ব্যাপার হলো, দিদি বা তার মা জানতেন না যে তারা যে উকিলের কাছে এসেছেন সেই উকিল হচ্ছে আমি, তাদের এক সময়ের হাড় হাফাতের ভাড়াটিয়া। দেখলাম দিদির চেহারায় এক ভয়াবহ বিষণ্ণতা। একটা বিবর্ণ ড্রেস পরা অবস্থায় হাসি খুশি আর ফ্যাশন সচেতন মেয়েটাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। এক পর্যায়ে সে আমাকে বলল, আমি যেটাকে ভালোবাসতাম সেটা জানতো, কিন্তু ওই ধনী ছেলেটার মোহে সে অন্ধ হয়ে গিয়েছিল। তাই নিয়তি তাকে এক নির্মম শিক্ষা দিয়েছে। দীর্ঘ সময় ধরে আলাপের পর দিদি বলল, সে তার সন্তানের পিতার বিরুদ্ধে মামলা করার জন্য এসেছিল, কিন্তু এখন আর তার প্রয়োজন নেই। সে জানালো তার বিরুদ্ধে সে আর কোনো অভিযোগ করতে চায় না। এ কথা বলে দিদি আমার অফিস ছেড়ে বেরিয়ে গেল। বাকি জীবনে তার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হয়নি। আমার ভেতরে রোমান্টিকতার ঘাটতি থাকলেও আস্তে আস্তে আমি শহুরে জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিলাম। আমার ভেতরে আত্মবিশ্বাস বাড়ছিল। আমি বুঝতে পারছিলাম জোহান্সবার্গের এই নাগরিক জীবনে আমাকে বড় হতেই হবে এবং আমি সেটা করতে পারবো। ধীরে ধীরে আবিষ্কার করলাম সামনে এগিয়ে চলার জন্য এখন আর আমার রাজবাড়ির ওপর নির্ভর করতে হচ্ছে না, তাদের পরিচয় ভাঙিয়ে কার্যসিদ্ধি করতে হচ্ছে না। আমি দেখলাম এমন অসংখ্য নতুন মানুষের সঙ্গে আমার জানাশোনা হয়েছে যারা থেম্বু রাজবাড়ির সাথে কোনো সম্পর্ক রাখেনি। আমি ভাবছিলাম, আমি যত ছোট এবং নোংরা সস্তা ঘরে থাকি না কেন, সেটা আমার নিজের ঘর। দ্বিতীয় কেউ এসে আমার ইচ্ছে হস্তক্ষেপ করতে পারে না। বুঝলাম আমার মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর মতো প্রত্যয় জন্ম নিচ্ছে। 1941 সালের শেষ দিকে খবর পেলাম আমার পালক পিতা জোহান্সবার্গ এসেছেন এবং তিনি আমার সঙ্গে দেখা করতে চান। এই খবর পেয়ে কিছুটা নার্ভাস হয়েছিলাম ঠিকই, তবু দেখা করার সিদ্ধান্ত নিলাম। জোহান্সবার্গে উইটওয়াটারসল্যান্ড নেটিভ লেবার অ্যাসোসিয়েশন WNLA নামে একটা রিক্রুটিং এজেন্সি ছিল। এখানে বিভিন্ন জায়গা থেকে আসা খনি শ্রমিকদের নিয়োগ করা হতো। খবর পেলাম আমার পিতা WNLA কম্পাউন্ডে উঠেছেন, সেখানেই আছেন। বহুদিন পর পিতার সামনে দাঁড়ালাম। দেখলাম তিনি একেবারে বদলে গেছেন, অথবা হয়তো আমিও ততদিনে অনেকখানি ভিন্ন মানুষ হয়ে উঠেছি। যতক্ষণ আলাপ হলো ততক্ষণের মধ্যে একবারও তিনি কেন বাড়ি পালালাম, কেন ফোর্ট হেয়ার ছাড়লাম, কেন বিয়ে করতে রাজি হলাম না, এর কিছুই জিজ্ঞেস করলেন না। তিনি খুব আন্তরিকভাবে এখানে কেমন আছি, পড়াশোনার কি খবর, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এসব জিজ্ঞেস করলেন। তিনি বললেন আমার প্রতি তার কোনো রাগ নেই, আমি যেন পড়াশোনা শেষ করে বড় হতে পারি তিনি সেই প্রার্থনা করলেন। তার সঙ্গে দেখা হওয়ায় আমার দুই দিক থেকে লাভ হয়েছিল। প্রথমত, আমি বিবেক তাড়না থেকে মুক্ত হতে পারলাম। দ্বিতীয়ত, পালক পিতার ও থেম্বু রয়্যাল হাউসের প্রতি আমার যে বিরূপ মনোভাব ছিল তা কেটে গেল। আমি আবার তাকে আগের মতো শ্রদ্ধার জায়গায় বসাতে পারলাম। পিতার উষ্ণ আলিঙ্গনে বন্দী হবার আরেকটি সুযোগ পাওয়া গেল। আমার খোঁজখবর নেওয়ার পর তিনি সন্তুষ্টি প্রকাশ করলেও জাস্টিসের প্রতি রেগে কাঁই হয়েছিলেন। তিনি বললেন, জাস্টিসকে অবশ্যই MKK জয়েনিতে ফিরে যেতে হবে। এখানে আসার পর একটি মেয়ের সাথে জাস্টিসের সম্পর্ক হয়। জাস্টিস তার বাবাকে জানিয়ে দেয় MKK জয়েনিতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই তার নেই। এই নিয়ে জাস্টিসের সঙ্গে তার বাবার তীব্র ঝগড়া হয়ে গেল। তিনি চলে যাওয়ার পর তার প্রধান সহকারীদের একজন বানজিং দাও জাস্টিসের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন। তিনি আদালতের কাছে জাস্টিসকে ফিরে নেওয়ার ব্যাপারে রায় দেওয়ার আর্জি করেন। এ ব্যবস্থায় আমি জাস্টিসকে আইনগত সহায়তা দিতে রাজি হই। নেটিভ কমিশনার জাস্টিসকে তলব করে। শুনানি শুরু হলে আমি কমিশনারের সামনে ওই যুক্তি তুলে ধরি যে জাস্টিস এখন সম্পূর্ণ সাবালক। শুধুমাত্র তার বাবা তাকে নির্দেশ দিয়েছেন বলেই তাকে MKK জয়েনিতে ফিরতে হবে, আইন তা বলে না। যখন বানজিন্দাও কথা বলতে উঠলেন, তিনি আমার যুক্তি খণ্ডন না করে রাজার প্রতি আমার আনুগত্য বোধ নিয়ে কথা বলা শুরু করলেন। তিনি আমাকে মাদিবা বলে ডাকতেন। মাদিবা হলো আমার গোত্রীয় নাম। তিনি বললেন, মাদিবা, রাজা তোমাকে পিতৃস্নেহে পালন করেছেন।
পড়ালেখা শিখিয়েছেন, তোমাকে পিতার অভাব বুঝতে দেননি। এখন তার আসল উত্তরাধিকারীকে তুমি তার কাছ থেকে দূরে রাখার বদমতলব এঁটেছ। এটা তার সঙ্গে তোমার বেয়াদবি ও প্রতারণায় বহিঃপ্রকাশ। তার প্রতি তোমার যদি বিন্দু মাত্র শ্রদ্ধা থাকে তাহলে তার সন্তানকে তার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে অসহযোগিতা নয়, সহযোগিতা করো। বানজিন্দার কথা আমাকে ভীষণভাবে বিদ্ধ করল। আমিও ভেবে দেখলাম আমারও জাস্টিসের গন্তব্য এক নয়। সে রাজার ছেলে, পিতার অবর্তমানে তাকেই দায়িত্ব নিতে হবে। শুনানি শেষে আমি জাস্টিসকে বললাম, ভাই, আমি তোমার ব্যাপারে আমার মত বদলেছি। আমার মনে হচ্ছে তোমার ফিরে যাওয়া উচিত। সে আমার কথা শুনে রেগে গেল, আমার কোনো কথা শুনতে চাইল না। সে এখানে থেকে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ ছিল। সে তার বান্ধবীকে আমার মত বদলানোর কথা জানাতে বান্ধবী আমার উপর রেগে আগুন হয়ে গিয়েছিল। ওর পর থেকে মেয়েটা আমার সঙ্গে আর কোনোদিন কথা বলেনি। 1942 সালের শুরুতে বাড়ি ভাড়া বাঁচাতে এবং জোহান্সবার্গের কেন্দ্রস্থলে কাছাকাছি আসার জন্য আমি ঝুমা পরিবারের বাসাটা ছেড়ে দিই। সেখানে থেকে WNLA কম্পাউন্ডে এসে উঠি। খনি চেম্বারের ইন্দুয়ানা মিস্টার ফেস্টাইলের সাহায্য নিয়ে এবার এই কম্পাউন্ডে আসি। ইনি হলেন সেই ভদ্রলোক যিনি আগে আমাকে এখান থেকে বের করে দিয়েছিলেন। পিতা এখান থেকে ঘুরে যাওয়ার পর ফেস্টাইল নিজ দায়িত্বে এখানে বিনা ভাড়ায় থাকার বন্দোবস্ত করে দেন। WNLA কম্পাউন্ডে হরেক শ্রেণী ও জাতের মানুষ বাস করত। দক্ষিণ আফ্রিকার নাগরিক জীবনে একটা বিশেষ দিকই ছিল এখানকার নানা বর্ণে মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান। এখানে সোথো, টেসওয়ানা, ভেন্ডাস, জুলুপেডিস, সাঙ্গান, নামিবিয়ান, মোজাম্বিকান, সোয়াজি ও আমার মতো ঝোসারা একসাথে থাকত। এদের মধ্যে 2-4 জন ইংরেজি বলতে পারত। সবার জন্য মোটামুটি বোধগম্য ভাষা ছিল ফানাগালু। সেখানে শুধু যে জাতিগত দ্বন্দ্বমুক্ত পরিবেশ ছিল তাই নয়, বিভিন্ন পেশাগত ব্যাকগ্রাউন্ডের মানুষ সেখানে স্বচ্ছন্দে এক ছাদের তলায় কাজ করতে পারত। এই কম্পাউন্ডে যারা থাকতো আমি বাদে অন্যদের প্রায় সবাইকে মাটি নিচে 7টা দিন কাটিয়ে দিতে হতো। আর পড়াশোনা করে অথবা ল অফিসের ফাইলপত্র নিয়ে দৌড়াদৌড়ি করে আমার দিন কেটে যেত। বিভিন্ন গোত্র প্রধানের ওয়েস্ট স্টেশন ছিল WNLA কম্পাউন্ড। এখানে তারা আসতেন, 2-1 দিন থাকতেন, কাজকর্ম সেরে চলে যেতেন। রাজ পরিবার থেকে আসার কারণে আমি এখানে সমগ্র দক্ষিণ আফ্রিকা থেকে আসা সব গোত্র রাজ্যের সঙ্গে সহজেই দেখা সাক্ষাৎ করতে পারতাম। একবারের ঘটনা মনে পড়ছে। বাসুতুল্যান্ডের লেসোজো, মান্তসবো ও মোসবেশবিলের রানী একবার এখানে এলেন। তার সঙ্গে 2 জন গোত্র সর্দার ছিলেন। তাদের দুজনেই জাবাতার বাবা জঞ্জিলেজবিকে চিনতেন। আমি জঞ্জিলেজবি সম্পর্কে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করতেই তারা পুরোনো দিনের গল্পের ঝাঁপে খুলে বসলেন। তারা তাদের শৈশবে ফিরে গেলেন। তাদের গল্পের সূত্র ধরে আমি যেন ফিরে গেলাম আমার ফেলে আসা থেম্বুল্যান্ডে। এক গভীর স্মৃতি মধুরতায় আচ্ছন্ন হয়ে পড়ল আমাদের গল্পের আসর। WNLA কম্পাউন্ডে আসা বাসুতুল্যান্ডের রানীমা আমাকে বিশেষ স্নেহের নজরে দেখেছিলেন। এক পর্যায়ে তিনি আমাকে সরাসরি কিছু প্রশ্ন করলেন, কিন্তু তিনি কথা বলছিলেন শত্রুদের ভাষা শোষজয়ে। আমি ওই ভাষার 2-1 শব্দ ছাড়া তেমন কিছুই জানি না। অবশ্য ওই ভাষায় যে শুধু শত্রুরাই কথা বলতো তা নয়, ট্রান্সভাল ও অরেঞ্জ ফ্রি স্টেটের লোকেরাও শোষজতে কথা বলতো। আমি তার কথা বুঝতে পারছি না খেয়ালে আসার পর তিনি ইংরেজিতে আমাকে বললেন, তুমি কেমন হবো উকিল যে তার নিজের লোকের ভাষা জানো না? আমি তার কথার কোনো জবাব দিতে পারিনি। তার এ কথায় আমি ভেবে দেখলাম, সত্যি তো, আমি আমার লোকের পক্ষে মামলা লড়ব, অথচ তাদের ভাষাটাও আমার ঠিকমতো জানা নেই। আমি বুঝতে পারলাম সাদারা আমাদের বিভিন্ন গোত্রের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছে। আমাদের ইংরেজি ভাষা ও সংস্কৃতির প্রলোভন দেখিয়ে নিজের ভাই বোনদের সঙ্গে বিভাজিত করে রেখেছে। আমি বুঝতে পারলাম নিজেদের ভাষা ঠিকমতো না জানলে নিজেরা পরস্পরকে বুঝতে পারবো না, একজন আরেকজনের আকাঙ্ক্ষাকে শেয়ার করতে পারবো না। রানীর কথায় পুনর্বার আমার এই উপলব্ধি হলো যে আমরা ভিন্ন ভিন্ন মানুষ ছিলাম না, আমাদের ভাষা ছিল ভিন্ন ভিন্ন। আমরা ছিলাম ভিন্ন ভিন্ন ভাষায় অভিন্ন জাতীয় মানুষ। আমাদের সঙ্গে জোহান্সবার্গ এসে দেখা করে যাওয়ার 6 মাসেরও কম সময় পরে 1942 সালের শীতকালে জাস্টিসের আমি খবর পেলাম জাস্টিসের পিতা মারা গেছেন। শেষবার তাকে যখন দেখেছিলাম তখন তাকে খুবই অসুস্থ ও দুর্বল মনে হয়েছিল।
হয়তো সে কারণে তার মৃত্যুর খবর আমার কাছে খুব আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা ছিল না। খবরের কাগজে প্রথম তার মৃত্যুর খবর পাই। জাস্টিসকে তার মৃত্যুর খবর জানিয়ে টেলিগ্রাম করা হয়েছিল, কিন্তু সেটা তার হাতে পৌঁছায়নি। আমরা খবর পড়েই ট্রান্সকে রওনা হলাম। আমরা যেদিন রাজবাড়িতে পৌঁছলাম তার একদিন আগে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়া উপস্থিত থাকতে না পেরে একদিকে আমার যেমন খারাপ লাগছিল, অন্যদিকে তার মৃত্যুর আগে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পেরেছিলাম বলে একদিক থেকে সান্ত্বনাও পাচ্ছিলাম। কিন্তু অপরাধবোধের যন্ত্রণাদায়ক ছুরিকাঘাত থেকে আমি যে একেবারে মুক্ত হতে পেরেছিলাম তাও নয়। অবশ্য আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম, এমনকি বাড়ি পালানোর সময় আমার বিশ্বাস ছিল আমি যাই করে না কেন আমার পালক পিতা আমাকে কখনো ত্যাগ করতে পারবেন না। আমি তার সব আশা আকাঙ্ক্ষা চুরমার করে দিয়েছিলাম। এত কিছুর পরও তিনি আমাকে অস্বীকার করেননি। আজ তার মৃত্যুতে নিজেকে বড় অসহায় ও অভিভাবকহীন মনে হচ্ছিল। পিতার মৃত্যুতে তার এলাকার লোকজন এমন এক বিরল প্রতিভাধর ও প্রগতিশীল নেতাকে হারালো, যিনি তার অসামান্য নেতৃত্বের ক্ষমতা দিয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে রাখতে সক্ষম হয়েছিলেন। উদারপন্থী, রক্ষণশীল, ঐতিহ্যবাদী, সংস্কারবাদী হোয়াইট কলার অফিসার অথবা নীল কলার খনি শ্রমিক সবাই তার অনুগত ছিল। সবাই তাকে শ্রদ্ধা করত। তাকে সবাই মান্য করার কারণ এই নয় যে সব শ্রেণীর মানুষ তার সব কাজকে সমর্থন করত, বরং মূল কারণ হলো তিনি সব পক্ষের মতামত মন দিয়ে শুনতেন এবং সবার মতামতকে শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে বিবেচনা করতেন। অন্ত্যেষ্টিক্রিয়া পরবর্তী প্রায় সপ্তাহখানেক এমখিকে জয়নিতে ছিলাম। এই সময়টাতে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ফিরে দেখলাম এখানকার সবকিছু আগের মতো আছে, তারপরও কোথাও যেন কি নেই। পরে বুঝলাম আসলে আমি বদলে গেছি। বাড়ির জগৎ সম্পর্কে অর্জিত সম্যক ধারণা আমার মনোজগৎকে বদলে দিয়েছিল। একসময় সরকারি চাকরি অথবা নেটিভ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে দোভাষী হওয়ার স্বপ্ন দেখতাম। এখন এসব আমাকে আর টানছে না। থেম্বুল্যান্ড অথবা ট্রান্সকের গণ্ডিতে ভবিষ্যৎকে আটকে ফেলতে মন চাইছিল না। আমি জানতে পারলাম ঝোসাদের আগের সেই প্রভাব প্রতিপত্তি আর নেই। তারা এখন জুলুদের দ্বারা অনেকখানি প্রভাবিত। জুলু ভাষার জৌলুসে থেম্বুল্যান্ডে ঝোসারা যেন অনেকখানি স্তিমিত হয়ে পড়েছিল। অন্যদিকে জোহান্সবার্গে আমার সর্বশেষ যাপিত জীবন গাউর রাদেবের মতো আত্মবিশ্বাসী লোকজনের সঙ্গে ওঠা বসা এবং ল ফার্মে কাজ করার অভিজ্ঞতা, এই সবকিছু আমার জীবন সম্পর্কিত বিশ্বাসকে আমূল পাল্টে দিয়েছিল। বুঝতে পারছিলাম আমি এখন আর সে একদা এমখিকে জয়নিতে দৌড়ঝাঁপ করা গ্রাম্য জীবনে বিশ্বাসী নই। বাইরের গতিময় জীবন আমাকে টানছে। স্বীকার্য যে জোহান্সবার্গের ঝলমলে জীবন আর এখানকার গ্রামীণ পরিবেশে হাতছানি দুটোই আমার ভালো লেগেছিল। এমখিকে জয়নিতে ছেড়ে আবার জোহান্সবার্গের দিকে যাওয়ার আগে আমার মনের ভেতর একটি যুদ্ধ চলছিল। যুদ্ধটা হচ্ছিল আমার মাথা আর মনের মধ্যে। মন আমাকে বলছিল, তুমি একজন থেম্বু, এই থেম্বুল্যান্ডে তুমি জন্মেছ, এখানকার আলো বাতাসে তুমি বড় হয়েছ, এখানকার রাজকার্যে আত্মনিয়োগের উদ্দেশ্যে থেম্বু জাতির সেবা করার লক্ষ্যে তোমাকে স্কুলে পাঠানো হয়েছিল। যে লোকটা মারা গেল তার প্রতি কি তোমার কোনো ঋণ নেই? সে কি ভুলেও কোনোদিন তোমাকে পরের ছেলে বলে অবজ্ঞা করেছে? তাহলে কেন তুমি স্বার্থপরের মতো আপনজনদের ছেড়ে চলে যাচ্ছ? কিন্তু মাথা তার যুক্তি অগ্রাহ্য করে বলল, প্রত্যেক মানুষেরই তার নিজস্ব পছন্দের জীবন বেছে নেওয়ার অধিকার আছে, নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে। তোমার কি সে অধিকার নেই? আমার সঙ্গে জাস্টিসের তফাৎ ছিল। তার পরিস্থিতি ছিল ভিন্ন। রাজা মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে তাকে দায়িত্ব নিতেই হলো। এ দায় এড়ানো তার পক্ষে স্বাভাবিকভাবে সম্ভব ছিল না। সমাজপতিরা এমখিকে জয়নির রাজভার একরকম জোর করে তার মাথায় চাপিয়ে দিলেন। কিন্তু আমাকে সব মায়া মমতা ও বিবেক তাড়না উপেক্ষা করে জোহান্সবার্গের দিকে হাঁটা দিতে হলো। জাস্টিসের অভিষেক অনুষ্ঠানেও আমি হাজির থাকতে পারলাম না। আমার নিজের ভাষায় বলতে গেলে বলতে হবে, এন্দুয়েলিমিলাম্বো এন মাগামা, বহু বিখ্যাত নদী আমি পার হয়ে এসেছি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যাকে যোজন দূরত্বের পথ পাড়ি দিতে হয় তাকে বহু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। সেখান থেকে সে নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারে। জোহান্সবার্গে একা ফিরে আসার পর আমার এই উপলব্ধি হয়েছিল। 1934 সালে হিড টাউনে যাওয়ার পর এমবাসি ও গ্রেট কেউর মতো বড় বড় নদী আমাকে পার হয়ে আসতে হয়েছিল। জোহান্সবার্গ আসতে গিয়ে অরেঞ্জ এবং ভাল নদীও পার হয়ে এসেছি, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার সামনে আরো বহু বহু নদী। এসব নদী আমাকে পার হতেই হবে। 1942 সালের শেষ দিকে আমি বিএ পাশ করি।
একদা যে ডিগ্রিটাকে আমি এক বিরল ও দুর্লভ সম্মান হিসেবে মনে করতাম, সেই সম্মান হাতে পেয়ে ততটা আপ্লুত হতে পারলাম না। কারণ ততদিনে আমার মধ্যে এই বুদ্ধি জন্ম নিয়েছে যে জীবনের সফলতা অর্জনের জন্য বড় ধরনের কোনো ডিগ্রি চূড়ান্ত মাপকাঠি অথবা পাসপোর্ট হতে পারে না। ল ফার্মে থাকাকালীন আমি গাউরের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়েছিলাম। সে বলতো, সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের শিক্ষা অর্জন করা দরকার, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো জাতি বা গোষ্ঠীকে পাওয়া যায়নি যারা শুধুমাত্র শিক্ষার দ্বারা সার্বিক মুক্তি নিশ্চিত করতে পেরেছে। সে বলতো, শিক্ষা গ্রহণ ভালো, কিন্তু আমাদের স্বাধীনতার জন্য আমরা যদি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে স্বাধীনতা পেতে আমাদের হাজার বছর অপেক্ষা করতে হবে। আমরা গরিব জাতি, আমাদের হাতে গোনা মাত্র কয়েকটা স্কুলে গুটি কয়েক ভালো শিক্ষক আছেন। তার মানে নিজেদের শিক্ষিত করে তোলার শক্তি আমাদের নিজেদেরই নেই। গাউর বিশেষ করত প্রাতিষ্ঠানিক পড়াশোনার চেয়ে আফ্রিকানদের দ্রুত এগিয়ে আনতে দরকার মৌখিক শিক্ষা, অর্থাৎ মৌখিক বক্তব্য প্রচারের মাধ্যমে তাদের মধ্যে গণচেতনা জাগিয়ে তোলা সম্ভব। তার বিশ্বাস ছিল আফ্রিকায় পরিবর্তন আনতে পারে একমাত্র যে সংগঠন, সেটি হলো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা ANC। এই দলের নীতিমালা অনুসরণে আফ্রিকানদের হৃদক্ষমতা পুনরায় ফিরিয়ে আনতে পারে। 1912 সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি সুদীর্ঘ সময় ধরে আফ্রিকানদের স্বার্থে কথা বলে আসছে। ANC সংবিধানে বর্ণবাদের কোনো স্থান নেই। বিভিন্ন উপজাতির মধ্য থেকে বিভিন্ন সময় এই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। আফ্রিকানদের পূর্ণাঙ্গ নাগরিক অধিকার আদায়ের জন্য সংগঠনটি আন্দোলন সংগ্রাম করে আসছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও গাওর জ্ঞানের প্রতীক সাথে আমার চেয়ে সে অনেক এগিয়ে ছিল। লাঞ্চ ব্রেকের সময় সে প্রায়ই রাজনৈতিক বক্তৃতা দিত। সে আমাকে বিভিন্ন রাজনৈতিক বইপত্র পড়তে দিত, বিভিন্ন রাজনৈতিক লোকের সঙ্গে কথা বলতে অনুরোধ করত। এছাড়া তাদের দলীয় মিটিংয়েও আমাকে ডাকত। কোর্ট চেয়ারে থাকতে আমাকে আধুনিক ইতিহাসের ওপর 2টো কোর্স করতে হয়েছিল। ফলে ইতিহাসে অনেক কিছু সম্পর্কে আমার মোটামুটি ধারণা ছিল। কিন্তু গাওর যখন ইতিহাসের ওপর বক্তৃতা করত, তখন আমি তার পাণ্ডিত্য দেখে স্তম্ভিত হয়ে যেতাম। কোনো বিশেষ জাতি অথবা মানুষের প্রসঙ্গে যখন সে কথা বলতো, তখন তাদের কাজ এবং সেই কাজের নেপথ্যের ঘটনা দারুণভাবে ব্যাখ্যা করত। আমার মনে হতো আমি যেন আমার পড়া ইতিহাসকে আবার ঝালিয়ে নিতে পারছি। গাউরের চরিত্রের যে বিশেষ দিকটি আমাকে সবচেয়ে মুগ্ধ করেছিল, সেটি হলো স্বাধীনতা সংগ্রামের প্রতি তার নিষ্ঠা ও প্রতিশ্রুতিশীল মনোভাব। মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার স্বাদ উপভোগের আশায় যেন সে বেঁচে আছে। গাউর প্রায় প্রতিদিনই কোনো না কোনো মিটিংয়ে যেত এবং সেখানে ঝাঁঝালো বক্তব্য রাখত। তাকে দেখে মনে হতো বিপ্লব ছাড়া সে অন্য চিন্তা করতে পারে না। শহরতলি উপদেষ্টা বোর্ড এবং ANC উভয় মিটিংয়েই আমি গাউরের সঙ্গে গেছি। আমি তার সঙ্গে যেতাম দলীয় কর্মী হিসেবে নয়, অবজারভার বা কৌতূহলী পর্যবেক্ষক হিসেবে। সেখানে বক্তব্য রাখার চিন্তা আমার মাথায় আসার প্রশ্নই আসে না। এদের কার্যক্রম সম্পর্কে আমার সাধারণ কৌতূহল ছিল। আলোচনা, যুক্তিতর্ক উপভোগ করা এবং এদের সঙ্গে যারা জড়িত তাদের বোধবুদ্ধি পরিমাপের মতো চিন্তা নিয়ে আমি মিটিংয়ে যেতাম। অ্যাডভাইজারি বোর্ড মিটিংগুলোর ধরন কিছুটা আমলাতান্ত্রিক ঘরানায় হলেও ANC সভা সত্যিকার অর্থে আকর্ষণীয় ছিল। ANC মিটিংয়ে পার্লামেন্ট পাস আইন, বাসা ভাড়া, গাড়ি ভাড়া থেকে শুরু করে আফ্রিকানদের যাবতীয় বিষয়ে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হতো। 1943 সালে আলেকজান্দ্রা বাস বয়কটে 10,000 বিক্ষোভকারীর সঙ্গে আমি যোগ দিই। 4 থেকে 5 পেনি বাস ভাড়া বাড়ানোর কারণে ওই বাস বয়কটে কর্মসূচি নেওয়া হয়। এই বয়কট কর্মসূচির অন্যতম সংগঠক ছিল গাউর। এই সময় আমি খুব কাছ থেকে তার অ্যাকশন দেখার সুযোগ পেয়েছি। এই বিক্ষোভ প্রচারণা আমার উপর গভীর প্রভাব ফেলে। এরপরে দলীয় মিটিংয়ে আমার উপস্থিতি আগের মতো ছিল না। আগে আমি নিজেকে একজন কৌতূহলী দর্শক মনে করতাম, কিন্তু এখন থেকে একজন দলীয় কর্মী হিসেবে মিটিংয়ে যোগ দেওয়া শুরু করলাম। আমি বুঝতে পারলাম জনতার বিক্ষোভে সামিল হওয়ার পরই আমার মধ্যে এক ধরনের রাজনৈতিক চেতনা উন্মেষ ঘটেছিল। যেন 9 দিন কেউ কোনো বাসে না চড়ায় বাসগুলো যাত্রী ছাড়া পড়ে রইল। পরে বাধ্য হয়ে বাস মালিক কর্তৃপক্ষ আগের ভাড়া রাখতে রাজি হলো। সংগ্রামের মধ্য দিয়ে দাবি আদায়ের এই ঘটনা আমাকে দারুণভাবে উদ্দীপ্ত করল। ল ফার্মে থাকাকালীন আমি যে শুধুমাত্র গাউরের রাজনৈতিক বক্তব্যের একনিষ্ঠ শ্রোতা হয়ে গিয়েছিলাম, ব্যাপারটা মোটেও তা নয়। রাজনীতি বিপক্ষে বিভিন্ন মত ও ভাষণ আমি মন দিয়ে শুনতাম। কোনটা ভালো কোনটা খারাপ তা বোঝার চেষ্টা করতাম। হ্যান্স মুলার নামে আমাদের ফার্মে একজন এস্টেট এজেন্ট বা রাজ্য প্রতিনিধি ছিলেন।
শ্বেতাঙ্গ এই ভদ্রলোক আমাদের ফার্মের অন্যতম অংশীদার মিস্টার সাইডলস্কির সঙ্গে ব্যবসা করতেন। মুলার প্রায় ফার্মে আসতেন, আমাকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিতেন। লোকটা ছিল আপাদমস্তক ব্যবসায়ী। সাপ্লাই ও ডিমান্ড দিয়ে তিনি সবসময় পৃথিবীকে বিচার করতেন। একদিন এই মুলার সাহেব আমাকে জানালার কাছে এনে রাস্তার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, নেলসন, বাইরে ওই রাস্তার দিকে চেয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? অসংখ্য মানুষ চরম ব্যস্ততায় হনহন করে ছুটে চলেছে। এরা কেন এভাবে ছুটছে জানো? তুমি হয়তো বলবে এরা কাজে ছুটছে। আমি বলবো কাজটা মাধ্যম মাত্র। আসলে এরা টাকার জন্য পাগলের মতো ছুটছে। কারণ অর্থবিত্ত মানে সুখ আর শান্তি। অর্থ নাই তো শান্তিও নাই। এই যে মানুষের এত সংগ্রাম, এর সবকিছু মূলে একটাই উদ্দেশ্য, অর্থ। তোমার হাতে যখন অঢেল বৈভব এসে যাবে, তখন তুমি যা চাইবে তাই তোমার পায়ের তলায় এসে আছড়ে পড়বে। ঠিক একই ধরনের বিশ্বাসী আরেকজনের নাম উইলিয়াম স্মিথ। তিনি আফ্রিকানদের জমি জমা কেনাবেচা ব্যবসা করতেন। শ্রমিক নেতা ক্লেমেন্টেস কাডালি প্রতিষ্ঠিত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ শ্রমিক ইউনিয়ন আইসিইউর সাবেক নেতা ছিলেন উইলিয়াম স্মিথ। শ্রমিক সংগ্রামের পক্ষে দীর্ঘদিন যুক্ত থাকার পর হঠাৎ করে তার চিন্তা চেতনা বদলে যায়। উইলিয়াম স্মিথ আমাকে একদিন বললেন, দেখো নেলসন, জীবনে একটা লম্বা সময় আমি রাজনীতি করে কাটিয়েছি। এখন প্রতিটি মুহূর্তে তার জন্য আমাকে অনুতাপ করতে হচ্ছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা এমন কিছু স্বার্থপর ও ধোঁকাবাজ লোকের সাথে ব্যয় করেছি, যারা মুখে জনস্বার্থের কথা বলে নিজেদের আখির গোছাতে ব্যস্ত ছিল। আমার অভিজ্ঞতা বলে, রাজনীতি অশিক্ষিত গরিব মানুষগুলোর কাছ থেকে সবকিছু চুরি করবার মোক্ষম হাতিয়ার ছাড়া আর কিছু নয়। মিস্টার সাইডলস্কি এসব আলোচনায় কথাই বলতেন না। রাজনীতি নিয়ে কথা বলা আর অহেতুক সময় নষ্ট করা তার কাছে একই মনে হতো। তবে তিনি বারবার আমাকে রাজনীতি থেকে গা বাঁচিয়ে চলতে বলতেন। তিনি গাউর ওয়াল্টার সিসুলের ব্যাপারে আমাকে বারবার সতর্ক করে দিতেন। তিনি বলতেন, এই লোক দুটো তোমার মাথা খেয়ে ফেলবে, সাবধান। একদিন সাইডলস্কি আমাকে বললেন, নেলসন, তুমি একজন আইনজীবী হতে চাও, বলো চাও না? আমি বললাম, চাই। তিনি বললেন, ভালো কথা। আইনজীবী হলে আইন পেশায় সাফল্য আশা করো, করো না? আমি বললাম, অবশ্যই করি। তিনি বললেন, কিন্তু দুঃখের বিষয় হলো, যেই না তুমি রাজনীতিতে জড়িয়েছো অমনি তোমার ক্যারিয়ার ফেসে যাবে। জিজ্ঞেস করো কিভাবে? আমি বললাম, কিভাবে? সাইডলস্কি বললেন, এ পেশায় ভালো করতে হলে সরকার অনুগত কর্মকর্তা, ব্যবসায়ী সহ তাবৎ গণ্যমান্যদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। কিন্তু যখনই তুমি রাজনীতিতে যাবে, তখনই তাদের সঙ্গে তোমার বিরোধ বেঁধে যাবে। তুমি মক্কেল হারাবে, তুমি দেউলিয়া হয়ে পড়বে, তোমার পরিবারে চরম অশান্তি নেমে আসবে। সর্বশেষ পরিণতি হিসেবে তোমাকে জেলে ঘানিয়ে টানা লাগতে পারে। এই হলো রাজনীতিতে জড়ানোর পুরস্কার। আমি এসব রাজনীতি বিরোধীদের কথাও মন দিয়ে শুনতাম। সতর্কভাবে তাদের কথার ওজন মেপে দেখতাম। তাদের প্রত্যেকের কথাই কিছু না কিছু জোরালো যুক্তি ছিল। এই সময় আমি কোনো না কোনোভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি কিছুটা ঝুঁকে পড়েছিলাম। রাজনীতিতে আমার কি করণীয় তা অবশ্য তখনও ঠিক জানতাম না। আমার পেশাগত উন্নতি নিয়ে সাইডলস্কি, স্মিথের মতো লোকজন উপদেশ বাণী দিয়েই খালাস। কিন্তু গাউর আমার পেশাগত উন্নয়নের স্বার্থে যা করেছিল তা উপদেশ বাণিজ্যেও অনেক বেশি কিছু। 1943 সালের গোড়ার দিকে যখন ল ফার্মে আমার চাকরি বয়স 2 বছরের কিছু কম, তখন একদিন গাউর আমাকে আড়ালে ডেকে নিল। বলল, নেলসন, আমি যতদিন এই ফার্মে থাকবো ততদিন তোমাকে এরা নিবন্ধিত করবে না। তোমার ডিগ্রি থাক বা না থাক তাতে কিচ্ছু যায় আসে না। আমি তার কথায় চমকে গেলাম। তাকে বললাম, তার কারণে আমাকে নিবন্ধন করবে না কেন? তার তো ওকালতি প্রশিক্ষণও নেই। কিন্তু গাউর বলল, তোমার যুক্তি তারা মানবে না। তারা বলবে, আইনগত বিষয় নিয়ে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলার জন্য তো আমাদের গাউর আছে, সে থাকতে আমরা নতুন কাউকে নিবন্ধিত করব কেন? গাউর তো ভালোই কাজ চালিয়ে নিচ্ছে, কিন্তু তারা তোমার জন্য কাজ করবে না। তোমাকে নিবন্ধিত করলে বেশি বেতন দিতে হবে, এই কারণেই তারা এটা চাইবে না। আমাদের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিতে হলে তোমাকে অবশ্যই বড় উকিল হতে হবে। মহান সংগ্রামকে এগিয়ে নেওয়ার স্বার্থে আমি পদত্যাগ করব। আমি চলে যাওয়ার পর তোমাকে নিবন্ধন না করে তাদের কোনো উপায় থাকবে না। সে যাতে পদত্যাগ না করে সেজন্য তাকে যথেষ্ট অনুনয় বিনয় করলাম, কিন্তু সে তার সিদ্ধান্তে অনড় ছিল। কয়েকদিনের মধ্যে সে মিস্টার সাইডলস্কির কাছে পদত্যাগপত্র জমা দিল এবং স্বাভাবিকভাবে সাইডলস্কি আমাকে তাদের নিবন্ধিত আইনজীবী হিসেবে নিয়োগ দিলেন।
গাউরির এই পদত্যাগ তার চরিত্রে একটি দৃঢ় দিক আমার সামনে উন্মোচিত করে দেয়। 1943 সালের গোড়াতে ইউএনআইএস এর মাধ্যমে আমি ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পাশ করি। গ্র্যাজুয়েশন ডিগ্রি আনার জন্য আমাকে ফোর্ট হেয়ারে যেতে হয়। ফোর্ট হেয়ারে যাওয়ার আগে আমি নিজেকে অন্তত একটা নতুন স্যুটে সজ্জিত করে নিতে চাইছিলাম। স্যুট কেনার জন্য ওয়াল্টার সিসলের কাছ থেকে বেশ কিছু অর্থ ধার করতে হয়েছিল। ফোর্ট হেয়ারে ভর্তি পাওয়ার প্রথম যেদিন ক্লাস করতে গিয়েছিলাম সেদিন আমার গায়ে ছিল পালক পিতার কিনে দেওয়া একটা নতুন স্যুট। আজ অনেকদিন পর আবার যখন ডিগ্রি আনতে যাচ্ছি তখনও নতুন স্যুট। এছাড়া ব্যান্ডেল পেটনি নামে এক বন্ধুর কাছে থেকেও একটা একাডেমিক ড্রেস ধার করে সঙ্গে নিয়েছিলাম। সমাবর্তন অনুষ্ঠানে আমার জ্ঞাতি ভাতিজা কেটি মাতানজিমা আমার নিজের মা ও পালক মা দুজনকে নিয়ে এসেছিল। আমার পালক মা অর্থাৎ জাস্টিসের মা ও প্রয়াত রাজার বিধবা স্ত্রীর নাম ছিল নো ইংল্যান্ড। ফোর্ট হেয়ারে নিজে মাকে পেয়ে অসম্ভব খুশি হয়েছিলাম। অন্যদিকে নো ইংল্যান্ডের উপস্থিতিতে আমার মনে হচ্ছিল যেন আমার পালক পিতা নিজে তাকে আশীর্বাদ স্বরূপ এখানে পাঠিয়েছিলেন। গ্র্যাজুয়েশনের পর বেশ কয়েকটা দিন কামাতায়ের দালিওয়াঙ্গার বাড়িতে কাটালাম। কেটির গোত্রীয় নামটি, এ নামেই তাকে আমি সম্বোধন করতাম। দালিওয়াঙ্গা ঐতিহ্য অনুসারে গোত্রীয় নেতৃত্বের পথই বেছে নিয়েছিল। ট্রান্সকি একেবারে পশ্চিম প্রান্তের ইমিগ্র্যান্ট থেম্বোল্যান্ডের প্রধান হিসেবে সে তখন প্রায় দায়িত্ব নেওয়ার পথে। আমি যখন তার ওখানে বেড়াচ্ছিলাম ও তখন আমাকে উমতাতায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করল। সে চাইল আমি যেন সেখানে গিয়ে অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করি। সে বলল, তুমি কেন জোহান্সবার্গ যেতে চাইছো? তোমাকে এখানে আরো বেশি প্রয়োজন। তার কথায় যুক্তি ছিল। ট্রান্সকেটে যে কয়েকজন মেধাবী ও উচ্চশিক্ষিত আফ্রিকান বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল তার চেয়ে অনেক গুণ বেশি ছিল ট্রান্সভালে। আমি দালিওয়াঙ্গাকে বললাম, তার পরামর্শ ঠিক আছে, নিজের এলাকায় এসে নিজের লোকদের জন্য কিছু করা অবশ্যই আমার কর্তব্য। কিন্তু অন্তরের মধ্যে আমার যে আরেকটি বৃহৎ বাসনা ঘুরপাক খাচ্ছিল। গাউর ও ওয়াল্টার সিসলের সংস্পর্শে এসে আমার মধ্যে এই বুদ্ধি জন্ম নিয়েছিল যে কোনো বিশেষ গণ্ডি নয়, বরং সমগ্র আফ্রিকার উন্নয়নে আমাকে আত্মনিয়োগ করতে হবে। আমি বুঝতে পারছিলাম জীবনের সমস্ত ঘটনা প্রবাহ আমাকে যেন জোহান্সবার্গের দিকে ঠেলে দিচ্ছে। আমি বুঝতে পারছিলাম জোহান্সবার্গ আমার জন্য আদর্শ জায়গা, এটা আফ্রিকার কেন্দ্রবিন্দু। এখানে সমগ্র আফ্রিকার সব উপজাতির মানুষ আসে। আফ্রিকার জন্য কিছু করতে হলে এর চেয়ে আদর্শ জায়গা তখন আমার সামনে আর ছিল না। ফোর্ট হেয়ারে গ্র্যাজুয়েশন পাওয়ার পর আমার মধ্যে এক নতুন আমির জন্ম হলো। এতদিন ভেবে এসেছি বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকলে সহজেই থেম্বু রাজ পরিবারের কাছাকাছি চলে যেতে পারবো। মোটা মাইনে, বড় পদ সব হাতে মুঠে চলে আসবে। এই যে সফলতার কিসে থাকতে পারে। কিন্তু এতদিনে আমার চেতনা এক বিরাট পরিবর্তন এসে গেছে। আমি বুঝতে পেরেছি মোটা মাইনে চাকরি আর সাধারণের সম্মান পাওয়াই জীবনের লক্ষ্য হতে পারে না। পুরোনো বিশ্বাসকে আমি দ্রুত ছেড়ে ফেললাম। মনস্থির করলাম আমাকে বৃহত্তর লক্ষ্যে পৌঁছতে হলে রাজনীতি জগতে ঢুকতে হবে। রাজনৈতিক আদর্শ ছাড়া ব্যক্তিগত সফলতা অর্জন সম্ভব, কিন্তু সামগ্রিক সফলতা কিছুতে পাওয়া সম্ভব নয়। জোহান্সবার্গে এসে আমি এমন একটা মহলের সঙ্গে ওঠা বসা শুরু করলাম যাদের দৃষ্টিতে উচ্চতর প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের চেয়ে সাধারণ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতায় ঋদ্ধ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেওয়ার সময় আমি বুঝতে পারছিলাম আমার নতুন জগতে এই বিদ্যা নিয়ে বড়াই করা সম্ভব হবে না। বর্ণবাদী নিষ্পেষণ, কর্মক্ষেত্রে আফ্রিকানদের ওপর বৈষম্যমূলক নীতি অনুসরণ এবং আফ্রিকানদের বিচার বঞ্চিত হওয়ার প্রসঙ্গগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সলজ্জ ভঙ্গিমায় এড়িয়ে যেতেন। তারা এই বিষয়ে কথাই বলতেন না। কিন্তু জোহান্সবার্গে আমাকে প্রতিদিনই এসব বিষয়ের মুখোমুখি হতে হতো। ছাত্র জীবনে কেউ কোনোদিন আমাকে এই বিষয়গুলোর ব্যাপারে খোলাখুলি কিছু বলেনি, কিন্তু এই জগতে এসে আমার চোখ খুলে গেল। বুঝলাম এমন বহু বিষয় আমার অজানা রয়ে গেছে যা বিশ্ববিদ্যালয়ে পড়ে কোনোদিনই অর্জন করা সম্ভব হতো না। 1943 সালের শুরুতে জোহান্সবার্গ ফিরে আমি উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব ল ডিগ্রির জন্য তালিকাভুক্ত হই। আইনজীবী হওয়ার জন্য প্রস্তুতিমূলক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ হিসেবে ওই কোর্সটিকে বিবেচনা করা হতো। উত্তর মধ্য জোহান্সবার্গের এলাকা ব্রামফন্টেইনে অবস্থিত উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়কে সবাই সে সময় উইটস বলতো। অনেকে এটাকে দক্ষিণ আফ্রিকার প্রথম ইংরেজি ভাষী আফ্রিকানদের বিশ্ববিদ্যালয় বলেও মনে করত। ল ফার্মে কাজ করার সুবাদে প্রথমবারের মতো নিয়মিত শ্বেতাঙ্গদের সঙ্গে আমার ওঠা বসার সুযোগ তৈরি হয়। তবে তাদের অধিকাংশই ছিলেন বয়সে আমার চেয়ে অনেক বড়।
ফলে একেবারে বন্ধুত্বপূর্ণ আবহে তাদের সঙ্গে আলাপ আলোচনার সুযোগ কম ছিল। উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে এসে সমবয়সী অনেক শ্বেতাঙ্গ শিক্ষার্থীর সঙ্গে পরিচয় হলো। ফোর্থ ইয়ারে থাকতে বিভিন্ন উপলক্ষে রোডস বিশ্ববিদ্যালয় থেকে আসা সাদা ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হতো, কিন্তু একসঙ্গে ওঠা বসার সুযোগ ছিল না। কিন্তু উইটসে এসে শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের সঙ্গে এক টেবিলে ক্লাস করার সুযোগ হলো। তারা আমার কাছে যেমন নতুন মুখ ও কৌতূহলের বিষয় ছিল, আমিও তেমনি তাদের চোখে নতুন মানুষ ছিলাম। এর অন্যতম প্রধান কারণ আইন অনুষদে আমি ছিলাম একমাত্র কৃষ্ণাঙ্গ ছাত্র। দক্ষিণ আফ্রিকার ইংলিশ স্পিকিং বিশ্ববিদ্যালয়গুলো নিঃসন্দেহে উদারপন্থী ছিল। এসব প্রতিষ্ঠানে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী ভর্তি করত। শুধুমাত্র এই একটি কারণে তাদের শ্রদ্ধা না করে উপায় ছিল না। আফ্রিকান বিশ্ববিদ্যালয়গুলোতে এটা কল্পনাও করা যেত না। বিশ্ববিদ্যালয়ে বৈষম্যহীন দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও আমি কখনোই সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারিনি। পুরো ফ্যাকাল্টিতে আমি ছাড়া আর কোনো কালো ছাত্র ছিল না। সবাই আমার দিকে বিশেষ কৌতূহলী চোখে তাকাতো বলে মনে হতো। সবসময় আমি অস্বস্তিতে থাকতাম। উইটসে বেশিরভাগ ছাত্র উদারপন্থী অথবা বর্ণ বৈষম্যবাদ বিরোধী না হলেও আমি কিছু শ্বেতাঙ্গ বন্ধু খুঁজে পেয়েছিলাম যারা যথেষ্ট সহানুভূতিশীল ও উদার মানসিকতা সম্পন্ন মানুষ ছিল। এদের মধ্যে কেউ কেউ পরবর্তীতে আমার সহকর্মীও হয়েছে, তবে অনেক সময় প্রচন্ড আঘাতও পেতে হয়েছে। একদিনের ঘটনা মনে পড়ছে। একদিন ক্লাসে হাজির হতে আমার কয়েক মিনিট দেরি হয়েছে। টিচার লেকচার করছিলেন। আমি ব্যস্ত সমস্ত হয়ে ক্লাসে ঢুকলাম। দেখলাম স্যারেল টিহাই নামের এক সহপাঠীর পাশের সিটটি খালি। এই টিহাই পরবর্তী ইউনাইটেড পার্টির পার্লামেন্ট সদস্য হয়েছিলেন। আমি বসে পড়লাম। লেকচার চলছিল। সে মন দিয়ে তা শুনছিল। আমি বসার সঙ্গে সঙ্গে দেখলাম সে তার ডেস্ক থেকে বই খাতা গুছিয়ে একটু দূরে আরেকটি ডেস্কে চলে গেল। এ জাতীয় অপমানজনক আচরণ আমাকে প্রায় সহ্য করতে হতো। এরা আমাকে মুখে কাফির বলে গালাগাল দিত না, কিন্তু নিঃশব্দে এমন সব আচরণ করতো যেন আমি সেই পরিমাণ অপমান বোধ করতাম। মিস্টার হাহালো নামে আমাদের এক ল প্রফেসর ছিলেন। লোকটা সাংঘাতিক করা ছিলেন। শিক্ষার্থীদের অতি স্বাধীনতা তিনি একদম সহ্য করতেন না। আইন বিষয়ের জন্য তিনি মহিলা ও আফ্রিকানদের যোগ্য মনে করতেন না। তার ধারণা ছিল আইন বিষয়টি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান, এর জন্য কঠোর নিয়মানুবর্তিতা দরকার যা তার ভাষায় মহিলা ও আফ্রিকানদের মধ্যে নেই। তিনি একদিন আমাকে বলে ফেলেন যে আমার উইটসে ভর্তি হওয়া ঠিক হয়নি। ডিগ্রি নেওয়া অপরিহার্য হলে আমার নাকি ইউএনআইএস এর মাধ্যমে ফোর্থ ইয়ার থেকে যেভাবে বাই করেসপন্ডেন্সে পাশ করেছিলাম সেভাবে এখান থেকেও নাকি পাশ করা উচিত ছিল। অবশ্য আমি তার কথা পাত্তা দিতাম না। আমি জানতাম আমাকে হাতে কলমে আইন বিষয়ে নারী নক্ষত্র শিখতে হবে। একটি কথা স্বীকার করতে হবে, উইটসে এসে আমি এমন কিছু বন্ধু পেয়েছি স্বাধীনতা সংগ্রামে যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সাহায্য ছাড়া আমার একার পক্ষে খুব বেশি কিছুও অর্জন করা সম্ভব হতো না। উইটসে প্রথম বর্ষে পড়ার সময় জো স্লোভো ও তার হবু স্ত্রী রুথ ফার্স্টের সাথে আমার পরিচয় হয়। জো সাংঘাতিক মেধাবী ছাত্র এবং কমিউনিস্ট পার্টির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিল, আর রুথ ছিল অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন এক তরুণী। রুথের লেখালেখির হাত ছিল ভালো। জো এবং রুথ দুজনে আফ্রিকায় অভিবাসন প্রাপ্ত ইহুদি। এরা ছাড়াও ফার্স্ট টার্মে জর্জ বিজোস ও ব্রাম ফিশার নামে দুই বন্ধু জুটে যায়। এরা দুজনে পরবর্তীতে আমার আজীবনে বন্ধু হয়ে যায়। জর্জের বাবা মা গ্রিস থেকে এখানে এসেছিলেন, তারপর আর ফিরে যাননি। খুব উদার মানসিকতার ছেলে ছিল জর্জ। ওদিকে ব্রাউন ফিশার ছিল বিরাট ধনী পরিবারের আদরের ছেলে। ওর দাদা ছিলেন অরেঞ্জ রিভার কলোনির প্রধানমন্ত্রী আর বাবা ছিলেন অরেঞ্জ রিভার এস্টেটের প্রধান বিচারক। তার সামনে দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হওয়ার জোরালো সম্ভাবনা ছিল, কিন্তু তা উপেক্ষা করে স্বাধীনতা সংগ্রামে আত্মনিয়োগ করে। কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী টনি ডি ডোডার্ট, হ্যারল্ড ওলপে, জুলিয়াস ব্রাউডি ও তার স্ত্রী এইসব বর্ণবাদ বিরোধী কর্মীদের সংস্পর্শে এসেছিলাম আইন করতে এসে। শ্বেতাঙ্গ ছাড়াও এই সময় বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ফোর্থ ইয়ারে প্রচুর ইন্ডিয়ান শিক্ষার্থী ছিল, কিন্তু তারা আলাদা হোস্টেলে থাকতো বলে তাদের সঙ্গে তেমন একটা কথাবার্তা হতো না। উইটসে এসে যেসব ভারতীয় ছাত্রের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয় তাদের মধ্যে অন্যতম ছিল ইসমাইল মীর, জে.এন. সিং, আহমেদ ভুলা ও রামলাল ভুলিয়া। ইসমাইলের অ্যাপার্টমেন্ট ছিল আমাদের আড্ডাস্থল। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত খোলভাত হাউসের 13 নম্বর ফ্ল্যাটে থাকতো ইসমাইল।
ওই ফ্ল্যাটে বিশাল আকৃতির 4টি রুম ছিল। আমরা কয়েক বন্ধু সেখানে একত্রিত হয়ে আড্ডা দিতাম, পড়াশোনা করতাম। অরল্যান্ডোতে আমি ভার্সিটিতে আসতাম, ট্রেনে চেপে আসতাম, ক্লাস শেষ করে শেষ ট্রেনে আবার ফিরে যেতাম। যেদিন শেষ ট্রেন ধরতে পারতাম না সেদিন ওর ফ্ল্যাটে রাতটা গল্পে আড্ডায় কাটিয়ে দিতাম। এমনও হয়েছে নাচ গান করে আমরা সেখানে রাত পার করে দিয়েছি। ইসমাইলের বাবা মা ইন্ডিয়ান হলেও তার জন্ম হয়েছিল নাটালে। খুব মেধাবী ও চালাক চতুর ছিল সে। উইটসে থাকা অবস্থায় ট্রান্সবাল ইন্ডিয়ান কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিল ইসমাইল। জেএন সিং খুব সুদর্শন ছিল। সাদা কালো সবার সঙ্গে খুব সহজেই সে মানিয়ে নিত। জেএন সিংও কমিউনিস্ট পার্টির সদস্য ছিল। একদিন ইসমাইল, জেএন আর আমি খোলভাদ হাউসে যাওয়ার জন্য ট্রামে চেপে বসেছি। ওই ট্রামে ইন্ডিয়ানদের ওঠার অনুমতি থাকলেও আফ্রিকানরা তাতে চড়তে পারত না। তা সত্ত্বেও ইসমাইল আর জেএন আমাকে নিয়ে ট্রামে উঠে পড়ল। কিছু দূর যাওয়ার পর ট্রামে কন্ডাক্টর এসে ইসমাইল আর জেএনকে বলল, এই ট্রামে আপনাদের যেতে বাধা নেই, কিন্তু আপনাদের কাফির বন্ধুটাকে নেওয়া যাবে না। তার কথায় জেএন এবং ইসমাইল দুজনে ভয়ঙ্কর খেপে গেল। ওরা বলল, কাফির মানে তুই জানিস? ওকে কাফির বলার জন্য এক্ষুনি তোকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেব। কন্ডাক্টর দ্রুত ট্রাম থামালো এবং পুলিশ ডাকলো। পুলিশ এসে আমাদের তিনজনকে গ্রেফতার করে নিয়ে গেল। ওই রাতে আমাদের ব্যাপারে তদবির করার জন্য ইসমাইল এবং জেন ব্রাউন ফিশারের সঙ্গে যোগাযোগ করলো। পরের দিন আদালতে আমাদের চালান করে দেওয়া হলো। ম্যাজিস্ট্রেটের ভাবভঙ্গি দেখে মনে হলো ব্রাউন ফিশারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনে সে নিজেই ভয় পেয়ে গেছে। তারপর তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের ছেড়ে দেবার নির্দেশ দিলেন। আসলে উইটস আমার সামনে এক বিচিত্র ধারণা ও রাজনৈতিক বিতর্কের নতুন জগৎ খুলে দিয়েছিল। উইটসে ছিল এমন এক পরিমণ্ডল যেখানে প্রায় সবাই রাজনীতি সচেতন ছিল। সাদা ও ভারতীয় সমবয়সীদের মধ্যে আমি ছিলাম এখানকার একমাত্র আফ্রিকান ছাত্র যে নাকি ধীরে ধীরে তার নিজের জাতিকে নেতৃত্ব দেবার স্বপ্ন দেখেছিল। এখানে এসে আমি প্রথমবারের মতো অনেক সমবয়সী বন্ধুদের আবিষ্কার করলাম যারা মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ করতে প্রস্তুত রয়েছে। এখানে আমি এমন অনেক বন্ধু পেলাম যারা সোনার চামচ মুখে দিয়ে জন্মালেও স্বাধীনতা সংগ্রামের জন্য সব ভোগ বিলাস ত্যাগ করার জন্য তৈরি হয়েছিল।